আমি শেখ মুজিবুর রহমানের দল করি, আমি মরিয়ে গেল আমার কোনো আফসোস নেই। আবার শেখ হাসিনা যা পারে বাঘা বাঘা পলিটিশিয়ানরা তো পারে না। ছাত্ররা আপনার মানে দায়িত্ব নিব, একটা দল গঠন করব, তারা আবার দেশ চালাইবো, মানে আমরা এত পাগল হইছি, আমরা আবার এটা বিশ্বাস করতে হইব। আওয়ামী লীগের আতঙ্কে হাউমাউ করে কাঁদলেন সাজেদুল আলম এবং সাক্ষাৎকার দিলেন। ওর সাক্ষাৎকারটা দেখে আমার বেশ খারাপ লেগেছে। সুধী দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে এসেছি। বাংলাদেশে বর্তমানে যে সকল আলোচিত খবরগুলো ঘটছে তা একত্র করে আপনাদের মাঝে তুলে ধরছি। পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন কোথায় কি ঘটছে। এদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা দফায় দফায় মিছিল করছেন শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য। ডক্টর ইউনূসকে তাড়াতে চাচ্ছেন সাধারণ জনগণ, কারণ দ্রব্যমূল্যের দাম এত হারে বেড়েছে তা সহ্য করতে পারছে না। সবাই যা পারে শেখ হাসিনা তা পারে না, আবার শেখ হাসিনা যা পারে বাঘা বাঘা পলিটিশিয়ানরা তা পারে না, এমন একটা গল্প মার্কেটে প্রচলিত আছে। বেশ কয়েকটা মিনি মিনি কার্ড শেখ হাসিনা খেলেছেন, আর এই কার্ডগুলা এতটাই ইফেক্ট তৈরি করেছে, কখনো ফোন কলের কার্ড, কখনো ট্রাম্পের ছবিকে সামনে এনে কার্ড, আবার হঠাৎ করে জিরো পয়েন্টে নেতাকর্মীদের আসার জন্য ফেসবুকে যে প্রচারণা আপনারা দেখেছেন, এটা ছিল আরেকটা ব্লাফ কার্ড, যেটা ইউনূস সরকার গিলে ফেলেছিলেন। সেনাবাহিনী, পুলিশ, সমন্বয়করা, রাজনৈতিক দলের নেতাকর্মীরা সবাইরে কিন্তু ঐক্যবদ্ধ করে দিচ্ছেন। এখন প্রশ্ন হচ্ছে, শেখ হাসিনা পরবর্তী পরিকল্পনা কি করছেন বাংলাদেশ নিয়ে? তো এ নিয়ে বেশ কিছু মতামত আমি পড়লাম, আর্টিকেল পড়লাম। তো তারপরে সারাংশ হিসাবে যদি আপনারা দেখেন, সরকারের মধ্যে থাকা বা বিএনপি অন্যান্য দলের সাধারণ মানুষের মধ্যে একটা অংশের বক্তব্য হচ্ছে, শেখ হাসিনা বা আওয়ামী লীগের নেতাকর্মীরা কেন এত বড় একটা ঘটনা, এতগুলো মানুষ মারা গেল ক্ষমতাকে কেন্দ্র করে, এতগুলো মানুষ আহত হলো, কেন আওয়ামী লীগ একবার সরি বলে না? কেন শেখ হাসিনা এখন পর্যন্ত সরি বলে না? তবে সরি বলা শেখ হাসিনার অ্যাটিটিউডের মধ্যে আসে না। আয়রন লেডি হিসাবে খ্যাত শেখ হাসিনা শাসন করতে জানেন, কিন্তু সরি বলাটা হয়তোবা তিনি জানেন না। এখন আসলে আওয়ামী লীগ কেন বলে না? আওয়ামী লীগের ঊর্ধ্বতন পর্যায়ের একাধিক নেতাকর্মীরা তারা বলছে বা তারা মনে করছে, তাদের এই মনে করাটা এই সমন্বয়করা আবার প্রকাশও করে দিছে, বিশেষ করে শিবিরের টিমটা সামনে আসার পরে। সরকার মনে করছিল এতদিন, আওয়ামী লীগ সরকার, যে এটা একটা পরিকল্পনা, সরকার উৎখাতের ষড়যন্ত্র ছিল, কিন্তু আন্দোলনের ওই প্রেক্ষাপটে সাধারণ মানুষ বিশ্বাস করে নাই। কিন্তু এখন যখন একের পর এক টিম সারপ্রাইজ দিচ্ছে, তখন মানুষের মধ্যে একটা টিম কিন্তু বিশ্বাস করা শুরু করছে, ইয়েস, এই আন্দোলনটা কোটাভিত্তিক আন্দোলন, এটা হচ্ছে নামে মাত্র ছিল, পরিকল্পনা ছিল এক দফা সরকার উৎখাতের। সো আওয়ামী লীগ এখানে সরি বলবে না, কারণ আওয়ামী লীগ মনে করছে এটা আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে সরানোর জন্য, সেই পশ্চিমারা হোক, দেশে বিদেশে থাকা নানান শক্তি হোক, তারা সকলে মিলে এই কাজটা করছে, এটা নিয়ে তারা সরি বলবে না। তো এখন আসলে তাহলে পরিকল্পনা কি? এখানে বলা হচ্ছে, আপনার বেশ কয়েকটা আর্টিকেল আমি দেখলাম, যে এখন দেশে বিদেশে আত্মগোপনে থাকা নেতাকর্মীদের মধ্যে যোগাযোগের জন্য একটি নেটওয়ার্ক তৈরি করেছে আপনার আওয়ামী লীগের নেতাকর্মীরা। তৃণমূলে অনেকেই এখন আস্তে আস্তে এলাকায় ফিরতে শুরু করেছেন। কর্মী সমর্থকদের মনোবল চাঙ্গা করতে সর্বশেষ যে কর্মসূচি সেটার ঘোষণা দিয়েছিলেন, কিন্তু প্ল্যান ছিল কেউই মাঠে ওইভাবে যাবে না, আর 2-4 জন যাবে, যেটাকে নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে শেখ হাসিনা বলছিল যে ট্রাম্পের ছবিটা রাখবা, ঘটনা হবে, ছবি তুলবা, পাঠাই দিব। এটা কিন্তু সফল হয়েছে। ভারতের মিডিয়া নিউজও করে ফেলছিল যে বাংলাদেশে ট্রাম্পের সমর্থন করায় গ্রেপ্তার। পরে এটা নিয়ে সরকার আবার পাল্টা বিবৃতি দিয়েছে। এখন আসলে আওয়ামী লীগের পরিকল্পনা কি? বড় ধরনের কোনো পরিকল্পনা নাই, মানে সরকার বিরোধী ইউনূস সরকারকে ফেলে দেওয়ার অথবা সরকার হটানোর মতন এত বড় পরিকল্পনা নাই। তবে টেকনিক্যাল কিছু কাজ করবে, যেমন দ্রব্যমূল্য, এই যে ধরেন দ্রব্যমূল্যের দাম, এটা শেখ হাসিনা সরকার সরার পরে অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। তো এটা একটা কারণ হচ্ছে বন্যা, সিন্ডিকেট আসলে ভাঙতে পারে নাই, আইনশৃঙ্খলা বাহিনীর যে ভূমিকা সেটা সঠিকভাবে এখনও কার্যকর হয়নি। তো এগুলোর কারণে দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ সহ বিভিন্ন যে ইস্যুগুলো আছে, সেই ইস্যুগুলোতে সাধারণ মানুষের মধ্যে যে হতাশা এবং ক্ষোভ কাজ করছে, অসন্তোষ তৈরি হয়েছে, রাজনৈতিকভাবে সরকারকে নিয়ে সমালোচনা শুরু হয়েছে। তো প্রত্যেকটা জিনিসের পেছন থেকে হালকা ইন্ধন যোগানো, কারণ আওয়ামী লীগের ট্যাগ লইয়া ঘুরে হয়তো একটা এলাকায় 15-20 জন যারা পদ পদবি ধারণ করেন, কিন্তু এর বাহিরেও একটা বড় সংখ্যক কমিউনিটি আছে যাদেরকে দেখা আপনি আওয়ামী লীগের নেতাকর্মী চিন্তা করার সুযোগ নেই, অথবা ফেসবুকে বিভিন্ন ধরনের পোস্ট দেওয়া বা অ্যাক্টিভিটিজের মাধ্যমে একটা জনমত গড়ে তোলা, যে ফ্লোটা মার্কেটে ইতিমধ্যেই সেট আপ আছে। বলা হচ্ছে আপাতত আপনার
অন্তর্বর্তী সরকার যেন জনসমর্থন হারায় এমন ধরনের ছোটোখাটো নানান ইস্যু অথবা কখনো কখনো ফোন কল ভাইরাল হবে, পাশাপাশি একটা কর্মসূচি ঘোষণা আসবে, সবাই ভয় পেয়ে যাবে, এলোমেলো ছোটাছুটি চলবে, তারপর মাঠে গিয়ে আবার খালি হাতে ফিরে আসবে। আমি বলছিলাম বাঘ এবং রাখালের গল্প, বাঘ আসলো গ্রামবাসী একত্রিত হয়ে যায়। তো এরকম একটা সময় হয়তোবা সরকার বা আইন শৃঙ্খলা বাহিনী বা রাজনৈতিক দলগুলা আপনার খুব বেশি ভ্যালু দেবে না, তখন হয়তো ভিন্ন রকম কিছু ঘটতে পারে। তবে কেউ কেউ বলছেন যে আওয়ামী লীগ যেভাবে পতন হয়েছে, শেখ হাসিনা তিনি যেভাবে দেশ ছেড়ে পালিয়েছেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা পর্যন্ত যেইভাবে গণহারে দেশ ছেড়েছেন, সো রাজনীতিতে কামব্যাক করা এটা একটা লম্বা সময়, মিনিমাম 10 বছর। কেন? অন্তর্বর্তী সরকারের মেয়াদটাই কেউ কেউ বলছেন যে আরও 2 থেকে 3 বছর থাকবেন, তারপরে নির্বাচন, তারপরে বিএনপি একটা টার্ম ক্ষমতায় থাকবে, সেই টার্মের পরে হয়তো আওয়ামী লীগ আসবে। ভারতও কিন্তু এরকম প্ল্যান করছে, যেটা আমরা বলছিলাম যে ভারত সরকার আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য কি প্ল্যান করছেন। তো আওয়ামী লীগও এরকমই একটা প্ল্যান করছেন। তবে আর মাঝে মাঝে বাংলাদেশে বিভিন্ন কর্মসূচির ঘোষণা দেবে, বিদেশ থেকে বক্তব্য আসবে, সেই বক্তব্যে নেতাকর্মীরা হয়তো অনেকে মাঠে নামবেন, গ্রেপ্তার হবেন, মব জাস্টিসের শিকার হবেন। এগুলো নিয়ে তারা তাদের ফেসবুক পেজে প্রচার প্রচারণা চালাবে, যতটা মানে যেমনটা এতদিন বিএনপি বা জামায়াত ইসলাম চালাইছে। তবে জামাতের খেলা আলাদা, তারা একটা হাইলি ট্রেইনড একটা টিম। আমার কাছে মনে হয় যারা আত্মগোপনে থাকুক বা প্রকাশ্যে আসুক, তাদের অ্যাক্টিভিটিসকে আপনি ফলো করতে হবে, তাদের অ্যাক্টিভিটিসের মধ্যে ভেজাল কম। আপনি দেখবেন এই যে 3 মাসে জামাতের যে জনপ্রিয়তা, বিএনপির যে জনপ্রিয়তা যদি আমি সমান ধরি, শুরু হয়েছিল জামাত এখন এই লেভেলে আছে, বিএনপি এই লেভেলে চলে গেছে। কিভাবে? গেল 3 মাসে আপনি জামাতের নেতাকর্মীদের বিরুদ্ধে সাধারণ মানুষের সাথে কানেক্টেড, সাধারণ মানুষ অসন্তুষ্ট হয় এমন কোনো কর্মকাণ্ড আপনি খুঁজে পাবেন না। পাবেন কোথায়? একদম হাইলি যে পর্যায়ে আছে, যেখানে সরকার পরিচালনা হয়, যেখানে আপনার সিস্টেম করা হয়। কিন্তু আপনার গ্রামের বাজারে, দোকানে, হাটে পাটে, চা বাজারে, চা দোকানে, সিএনজি স্ট্যান্ডে, বালুঘাটে, বাস স্ট্যান্ডে আমজনতার সাথে আপনি দেখবেন দেখা হলে সালাম কুশল বিনিময় করছে, হিন্দুদের সাথে রাজনৈতিক সম্পর্কটা পাকাপোক্ত করার চেষ্টা করতেছে, চাঁদাবাজি দুর্নীতির বিরুদ্ধে তারা সিন্ডিকেটের বিরুদ্ধে আওয়াজ তুলতেছে। আর অপরদিকে বিএনপির মধ্যে কিছু কতিপয় নেতাকর্মী, যেটা চেইন অফ কমান্ডের মধ্যে চলে না, জামাত কিন্তু চলে। এটা আওয়ামী লীগের জন্য শিক্ষণীয়, বিএনপির জন্য শিক্ষণীয়। এখন বিএনপির নামে প্রতিদিন আপনি যদি গণমাধ্যমগুলো ঘাটেন, 2 সাইড 10টা বড় ঘটনা, দখলদারিত্ব নিয়ে নিজেরা কোপাকপি, সরকার কবে আসবে পরে। এখনই মনে হয়েছে যে দল ক্ষমতায় চলে আসছে, যদিও দলটির হাইকমান্ড অনেক ট্রাই করছেন চেইন অফ কমান্ডটা ক্রিয়েট করার জন্য, কিন্তু ক্ষমতা ছাড়া পারবে না। কারণ এরা ভাবতেছে তারেক রহমান বিদেশ আছে, এলাকার নেতা আমারে কি করবে, এখন ওনারা তো আর ক্ষমতা নাই, থানায় ফোন দিয়ে আমার গ্রেপ্তার কারণ, এরকম কিন্তু একটা টিম আছে, পেটে খাইয়া বাইচা আছে। এই টিমটাই বেসিক্যালি ঝামেলা পাকাচ্ছে বিএনপির জন্য। তো আওয়ামী লীগ অফলাইনে থেকে নানান ধরনের অ্যাক্টিভিটিস করবে, এমন এমন পরিকল্পনা শেখ হাসিনার মাথা থেকে বের হয়। আপনি দেখেন যে নির্বাচন ইস্যু বা গত 16 বছর তিনি যা দেখিয়েছেন, এগুলো এক একটা থেকে এক একটা কিন্তু ইউনিক আইডিয়া। সারা পৃথিবী কিন্তু শিখছে যে কেমনে থাকা লাগে, ট্রাম্প সম্ভবত শিখছিল, তাই না? তো সেখানে অনেক কিছু শিক্ষণীয় ছিল, আবার বর্জনীয় ছিল। এখন আওয়ামী লীগের নেতাকর্মীরা আস্তে আস্তে টক শোতে, বিভিন্ন ইউটিউব চ্যানেলে তারা অ্যাক্টিভ হচ্ছেন, বক্তব্য দিচ্ছেন, আস্তে আস্তে তাদের নেতাকর্মীদের কাছে পৌঁছাচ্ছেন, আবার তাদেরকে মানুষ গালাগালি করতেছে, মব জাস্টিসের শিকার হচ্ছে, সিম্পেথিও পাচ্ছেন, দোদল্যমান একটা অবস্থা। তবে সামথিং হঠাৎ করে শেখ হাসিনা কোনো সিদ্ধান্ত নিয়ে দেশে চলে আসেন কিনা, সেটা হচ্ছে মেজর ফ্যাক্ট। দেখা যাক কি হয়। ভালো থাকবে। ছাত্ররা আপনার মানে দায়িত্ব নিব, একটা দল গঠন করবো, তারা আবার দেশ চালাইবো। মানে আমরা এত পাগল হইছি, আমরা আবার এটা বিশ্বাস করতে হইব। এরা পাবলিক ফাংশনে মানে জনগণের ভোটে একজন পার্লামেন্টের কথা, একটা ইউনিয়নের মেম্বার হওয়ার যোগ্যতা নাই। ছাত্ররা বাংলাদেশের 300 আসনের মধ্যে যদি নির্বাচন করে, আমার মনে হয় না যে কোনো জায়গাতে একটা আসন পাইবো। ডক্টর ইউনূস সাহেব আছে, তো ডক্টর ইউনূস সাহেব তো একটা কোটায় প্রধান উপদেষ্টা, ওটা যুক্তরাষ্ট্রের কোটায়। এরা মূলত ফেসবুক সেলিব্রিটি, এরা ওই নির্বাচনের মাঠের জন্য জনপ্রিয় না। আপনি দেখবেন এই যে সমন্বয়ের কাছে খুব ভালো, এই 10 বছর পরে দেখুন যে আসলে এগোপনে বিদেশ দিয়ে একটা বাড়ি আছে। ধরেন ছাত্ররা যে আশা তাদের, যে তারা একটা নতুন করে একটা দল সাজাইবো বা দেশের পরিচালনায় তারা যাইতে চায়, মানে দেশে তারা কন্ট্রোল করতে চায়, এইটা আসলে স্বপ্ন না, এটা হলো একটা দুঃস্বপ্ন। এইটা এই দেশে জীবনে সম্ভব না। ছাত্ররা আপনার মানে দায়িত্ব নিব, একটা দল গঠন করবো, তারা আবার দেশ চালাইবো। মানে আমরা এত পাগল হইছি, আমরা আবার এটা বিশ্বাস করতে হইব। আমার কি পাগল হয়েছেন? আর এরা নির্বাচন করবো, 300 আসনে প্রার্থী দিব। আপনার জাকের পার্টিও তো 300 আসনে প্রার্থী দেওয়ার মনে যোগ্যতা আছে, কিন্তু ছাত্রকে 300 আসনে প্রার্থী দেওয়ার যোগ্যতা আছে, যেটা দল। ছাত্ররা বাংলাদেশের 300 আসনের মধ্যে যদি নির্বাচন করে, আমার মনে হয় না যে কোনো জায়গাতে একটা আসন পাইব। এই ব্যবস্থা নাই। আপনার জনপ্রিয়তা থাকলেই কেউ পার্লামেন্টে যাইতে পারে না।
মাহমুদুর রহমান মান না, অনেক জনপ্রিয় লোক না, পার্লামেন্টে যায়, এমপি নির্বাচিত হয়, অনেক আছে না, জুনায়েদ সাকি অনেক জনপ্রিয় কিন্তু নির্বাচিত হয়। আপনার ওই যে জনপ্রিয় হইলে যে আপনি নির্বাচনিত হইবেন বা পার্লামেন্টের সদস্য হইলে আপনি কইছে কি সার্জিস আলম জনপ্রিয় বর্তমানে, এ কি ধরেন একটা সংসদে দাঁড়াইলো, একটা প্রার্থী হইলো, এমপি হইব? আপনার ওই এমপি হওয়ার মতো জনপ্রিয় হয়নি। এটা হচ্ছে আপনার জনগণের ভোটে এরা, আমার মনে হয় মেম্বার হওয়ার যোগ্যতা নাই। এরা বলতে এই যে বিশেষ করে জায়গায় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, হ্যাঁ এরা তো ফেসবুকে ভাইরাল নেতা, ঠিক আছে, এটা ফেসবুকের নেতা, কিন্তু এরা ওই জনগণের নেতা না। আপনি মাঠে যান, ওই এলাকা নির্বাচনী এলাকা আছে না, প্রত্যেকের নির্বাচন দাঁড়াই তখন যদি আসন পাইছে আপনি ওই সময় আবার জিতে। হিরো আলম আছে না, হিরো আলমের পিছনে অনেক মানুষ দৌড়ে, ঠিক আছে, মূলত মানুষের টোল করে, হ্যাঁ টোল করে, হিরো আলমকে পার্লামেন্টের সদস্য হইব, এটি শুধুটা ফালতামি। এরা মূলত সবাই আলোচিত আর সমালোচিত, ওই এক ক্যাটাগরির লোক, এরা এক ক্যাটাগরির লোক, এরা মূলত ফেসবুক সেলিব্রিটি, এরা ওই নির্বাচনের মাঠের জন্য জনপ্রিয় না, এরা পাবলিক ফাংশনে মানে জনগণের ভোটে একজন পার্লামেন্টের কথা একটা ইউনিয়নের মেম্বার হওয়ার যোগ্যতা নাই। আপনার এই যে নাহিদ ভাই আছে, আসিফ মাহমুদ, এরা যে পার্লামেন্টে আছে বা মানে উপদেষ্টার মধ্যে আছে, আমি মনে করি এরা এরও একটা কোটাতে আছে। মানে আপনার এই যে কোটা নিহত আন্দোলন, আপনার এরা কোন কোটায় এই যে দায়িত্ব নিল, উপদেষ্টা হইলো, এরা তো একটা কোটায় আছে। তো আপনি কি এই যে পার্লামেন্টে অংশগ্রহণ করছেন, সংবিধান অনুযায়ী কি আপনি এই যে উপদেষ্টা হয়েছেন, আপনি কোন নিয়মে হয়েছেন? আপনি তো একটা কোটায় নির্বাচিত হয়েছেন। আপনার এইটাও তো অন্যরকম একটা কোটা। আপনার যেমন ডক্টর ইউনূস সাহেব আছে না, অবশ্যই বৈষম্য আছে। আপনি ডক্টর ইউনূস সাহেব আছে, তো ডক্টর ইউনূস সাহেব তো একটা কোটায় প্রধান উপদেষ্টা, ওটা যুক্তরাষ্ট্রের কোটায়। হ্যাঁ, আমি মানে আমার মানে সিরিয়াসলি কোনো দল করি না। ভাইরাল তখন অনেক কি হয়, ভাইরাল দিয়ে কি হয়, ভাইরাল না আসলে এটা হচ্ছে কি আমাকে এই যে আমরা যারা এই থার্ড ক্লাসের মানুষ আছি না, এটা হচ্ছে কি আমাকে মানুষের মুখের একটা ভাষা, মানে এটা হলো মূলত আমাদের অন্তরের ভাষা। মানে আমরা এটা বলতাম চাই, হয়তো সবাই মিডিয়ার সামনে আসে না বা সবাই ব্যস্ত, এই মূলত আমাদের সাধারণ মানুষ যারা আছে আমাদের মূলত ভাষাই এইটা আমাকে। এই দেখেন, আমি পৃথিবীতে জন্মাইছি না, এটা আমার বাংলাদেশ না, আমি এই দেশের নাগরিক না, আমি কারো বিরুদ্ধে বা পক্ষে যুক্তিক সমালোচনা থাকলে করতেই পারি, একদমই স্বাভাবিক, ঠিক আছে। তা না হলে আমি এই দেশের নাগরিক না, আমি তো সমালোচনা করুমি যদি যুক্তি সঙ্গত হয়। সার্জিস বলছে আওয়ামী লীগের দোসররা আজকে থেকে কয়েক বছর পরে আবার পুনর্বাসিত হয়, তারা প্রথম যে কয়েকজনকে আসলে একদম ওপেন ফায়ার করে স্পট ডেথ করে দিবে, তার মধ্যে আমি একজন। এই যে একটা চরম সত্য কথা, এটা ওরা বুঝতে পারছে, আর বুঝতে পারছে বলেই তার এই কান্না জড়িত কণ্ঠে এত বড় একটা কথা। এখন এই প্রতিহিংসার রাজনীতি যদি চলতে থাকে তাহলে দেশ কিভাবে সামনে আগাবে? ভাইয়া, তুমি ভয় পেও না, যদি অন্যায় করে থাকো জাতির কাছে ক্ষমা চাইলে জাতি ক্ষমা করে দেবে। এরপরে হাসনাত আব্দুল্লাহ বলল রাজনীতিবিদরা হাত মেলাচ্ছে আর বিপ্লবীদের ফাঁসির দড়ি এগিয়ে আসছে। তো এই যে কথা হলো যে ওরা বুঝতে পারছে যে আমরা যে অন্যায় করেছি, যদি কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসে তাহলে আমাদের জন্য ফাঁসির দড়ি, স্পট ডেথ, ক্রস ফায়ার এগুলো অপেক্ষা করতেছে। এরপরে দেখেন বৈষম্য বিরোধী কমিটি গঠন নিয়ে সংঘর্ষে 10 জন আহত, আন্দোলন থেকে 5 জন বৈষম্য বিরোধী ছাত্র গ্রেপ্তার। ওই যে উপদেষ্টাদের পদত্যাগের বিষয়টি, 5 জন আন্দোলন করেছিল, এই জন্য 5 জনকে গ্রেপ্তার। তারপর আহতদের স্বাস্থ্য উপদেষ্টার গাড়িতে চাপা দেওয়ার চেষ্টা বা চাপা দিয়েছে। এদেরকে দেখেন 3 মাস হয়ে গেছে, এদের কোনো খোঁজখবর নেয় না বা সেবা যত্ন করে না বা সুস্থ করার প্রচেষ্টা করে না। এরা ইতিমধ্যে বুঝতে পেরেছে যে সমন্বয়ক একটা গালিতে পরিণত হয়েছে এবং এরা যাদের জন্য ফাইট করেছিল তারা তাদের দিকে নজর দিচ্ছে না। যেমন হান্নান বলেছিল, আমরা তো যেতে চাইনি, আমরা পড়ার টেবিলে ফেরত যেতে চেয়েছিলাম, আপনারা পেছন থেকে আমাদেরকে ঠেলে দিয়েছেন, দিয়ে এই জায়গায় নিয়ে এসেছেন, এখন যদি আমাদেরকে ব্যর্থ করে দেন তাহলে আমরা সকলের মুখোশ খুলে দেব। এখন বোঝা যাচ্ছে তাদের ভেতরে মৃত্যু ভয় সবসময় কাজ করছে। এত মরণের ভয় করার দরকার নেই, যদি অন্যায় করে থাকো আস্তে আস্তে ওখান থেকে সরে আসো, সরে এসে সঠিক পথে চলার চেষ্টা করো। আর প্রতিহিংসার রাজনীতি বন্ধ করে দেওয়া হবে। প্রতিহিংসার রাজনীতি কখনো রাজনীতি হতে পারে না, ভুল মানুষই করে, তার জন্য বিচার আছে, আইন আছে, আদালত আছে, তার মধ্যে হবে। কান্নাকাটির দরকার নেই, নিজেদের ভুলটা উপলব্ধি করে সঠিক পথে আসার চেষ্টা করো। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালাম। দর্শক, এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আওয়ামী লীগ বিশ্বাস করে শিক্ষার্থীদের আন্দোলন সরকার বিরোধী রূপ নেওয়ার ক্ষেত্রে বিএনপি জামায়াতের পাশাপাশি বিদেশি শক্তির ভূমিকা রয়েছে। সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, স্বাধীনতা যুদ্ধের সময় যারা
বাংলাদেশের বিরোধিতা করেছে তারাই এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত। আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার উদ্দেশ্যেই এই সব করা হচ্ছে। অতীতেও এমনটা করা হয়েছিল, কিন্তু কেউ আওয়ামী লীগকে দমাতে পারেনি, এবারও পারবে না। জুলাই আগস্টের আন্দোলনে হতাহতদের ঘটনায় পুরো দায় নিতে চায় না আওয়ামী লীগ। শুধু দর্শক, আমাদের ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।